সংবাদের শুরুতে জুলাই অভ্যুত্থানের খবর। বছর ঘুরে দুঃসহ স্মৃতি হয়ে ফিরল রক্তাক্ত জুলাই। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম নৃশংস এক মাস, যে মাসে ছাত্র জনতার উপর নির্বিচার গুলি চালায় শেখ হাসিনা সরকার। এরপরই নড়ে ওঠে 16 বছরের ফ্যাসিবাদী মসনদ। 1400 শহীদ আর প্রায় 20,000 আহতের আত্মত্যাগের ঋণ এখনো খুঁজে ফিরছে নতুন বাংলাদেশকে। আরো জানাচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। জুলাই 54 বছরের স্বাধীন বাংলাদেশে লড়াই সংগ্রামের ইতিহাসের ক্যালেন্ডারে জায়গা করে নেয়া নতুন এক রক্তাক্ত ইতিহাস। হাজার বর্গমাইলে ছড়িয়ে পড়া দ্রোহের আগুনে স্বৈরতন্ত্রের মসনদ পুড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার গল্প, যে গল্প রচনা করতে প্রাণ দিয়েছেন 1400 মানুষ, অঙ্গ হারিয়েছেন হাজারো যোদ্ধা, আহতের তালিকায় 20,000-এর বেশি। 24শে জুন জুলাই ছাত্র সমাজের দাবিটা ছিল ভীষণ সাধারণ: 55 কোটার গ্রাস থেকে বেরিয়ে মেধার ভিত্তিতে চাকরি পাওয়া। আমাদের দাবি যতক্ষণ না সরকার মানছে আমরা রাজপথে থাকবো। এটি যতবার নামতে হবে ততবার নামবো। কোটা প্রধান নির্বাচন, মেধাবীরা মুক্ত দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে রকেট কর্মসূচি পালিত হবে। কোটা বিরোধী আন্দোলনকে ক্ষণে ক্ষণে কটাক্ষ করেই ক্ষান্ত হননি তৎকালীন সরকার প্রধান। বল প্রয়োগ, গুম, খুন সবকিছু করে ছাত্রছাত্রীদের এমন খাদের কিনারায় দাঁড় করিয়েছিলেন যেখানে তাদের পথ খোলা ছিল একটাই: মুক্তি অথবা মৃত্যু। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তাই তো শেষ মুহূর্তে তড়িঘড়ি করে আদালত থেকে কোটা বাতিলের রায় এনেও আবু সাইদ মুগ্ধদের জীবনের দেনা মেটাতে পারেননি শেখ হাসিনা। অতঃপর কোটা বিরোধী সংগ্রাম রূপ নেয় আওয়ামী ফ্যাসিবাদ পতনের আন্দোলনে। 16 বছরের সীমাহীন বৈষম্য, গুম, খুন, দুর্নীতিতে অতিষ্ঠ জনতার স্রোত মিশে যায় রাজপথে। পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী নামিয়ে দিয়েও দমানো যায়নি মানুষের ক্ষোভ, বিক্ষোভের আগুন। শেষমেশ ইন্টারনেট বন্ধ করে দিয়ে 18-19 জুলাই ছাত্র জনতার উপর চালানো হয় বর্বর হত্যাযজ্ঞ। কিন্তু শোষকের বন্দুক থেকে যতই গুলি বেরিয়েছে ততই ছড়িয়েছে আন্দোলনের স্ফুলিঙ্গ। দফায় দফায় দেয়া কারফিউ ভেঙে ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, পেশাজীবী, বুদ্ধিজীবী, শিল্পী, দল মত নির্বিশেষে পথে নামে সব শ্রেণীর মানুষ। আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি। 3 আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে লাখো জনতার জমায়েত থেকে ঘোষণা আসে এক দফা শেখ হাসিনার পদত্যাগ। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের ছিল। এরপর 4 আগস্ট মরণ কামড় দেয় আওয়ামী লীগ। পুলিশের সাথে অস্ত্র নিয়ে নেমে পড়েন তাদের নেতাকর্মীরাও। দেশ জুড়ে ছড়িয়ে পড়ে নজিরবিহীন সহিংসতা। শুধু একদিনে ঝরে শতাধিক প্রাণ। ব্যাপক রক্তপাত ও প্রাণহানির পরও গদি ছাড়তে চাননি শেখ হাসিনা। 5 আগস্ট ভোর থেকে জারি করা হয় কঠোর কারফিউ, কিন্তু শত বাধার দেয়াল ভেঙে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো মানুষ এগিয়ে যায় গণভবনের দিকে। সেনাবাহিনী ব্যারিকেড তুলে নেয়, ঢাকার রাজপথ দখলে নেয় ছাত্র জনতা। আর ততক্ষণে খবর আসে শেখ হাসিনা পালিয়ে গেছে। 16 বছর ফ্যাসিবাদের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা গণভবনে 5 আগস্ট যে দৃশ্যের অবতারণা হয়েছিল নতুন ইতিহাসের পাতায়, তার নাম 36 জুলাই। জুলাইয়ের সাথে 90 কিংবা 69-এর কোনো তুলনা হয় না। কেননা আমরা যদি ব্যাপকতার অর্থে দেখি, আপনি দেখুন, প্রথম কথা যে কোনো রাজনৈতিক সংগঠন এটি নেতৃত্ব দেয়নি। এটি নেতৃত্ব দিয়েছে বিচ্ছিন্ন
কয়েকজন তরুণ যাদের তেমন কোনো রাজনৈতিক পরিচয় কিংবা সংগঠনের পরিচয় ছিল না। কাজেই জুলাই হচ্ছে আমাদের ক্রাউড সোর্সড রেভলিউশন, আউটসোর্সড রেভলিউশন। আমি যদি ধর্মীয়ভাবে দেখি, আবাবিল পাখির যে ঘটনা আমরা জানি, জুলাই হচ্ছে তাই। জুলাইয়ের যে ভূমিকম্প, সেটার যে অভিঘাত আমাদের রাজনৈতিক যে ভূমিতে, এটা অনেক দিন এর অনুরণন চলতে থাকবে। আপনাকে আর আগের মতো করে কেউ এইরকম কায়দায় মতবাদের নামে বা মুক্তিযুদ্ধের নামে বা কোনো ধর্মীয় রাজনীতির নামে বা সাম্প্রদায়িক রাজনীতির নামে কিন্তু আপনি আর এই জনগোষ্ঠীকে বোকা বানাতে পারবেন না। এইটি গণঅভ্যুত্থান এখনো, এটা তখনই বিপ্লবের মর্যাদা পাবে যদি সত্যি সত্যি এই পরিবর্তনের মধ্যে দিয়ে মৌলিক সংস্কার এবং বাঙালি জাতির যে রাজনৈতিক ধ্যান ধারণা এবং চিন্তা ভাবনা, এইখানে স্থায়ী পরিবর্তন আসে। যে জুলাই জন্ম দিয়েছে নতুন আশার, নতুন স্বপ্নের, তবে শহীদদের সেই স্বপ্নেরা কতটা বাস্তবতার পথ ধরে হাঁটছে, সামনের দিনে অপেক্ষা করছে সেই হিসাব নিকাশ। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। আর 16 বছর অপেক্ষা নয়, আলামত দেখা গেলেই তাৎক্ষণিক বিনাশ করতে হবে স্বৈরাচার। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনে এই মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণ অভ্যুত্থানের লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, এবং সেই লক্ষ্যেই কাজ করছে অন্তর্বর্তী সরকার। দেশের ইতিহাসে বাক বদলের গৌরবময় এক অধ্যায় জুলাই গণ অভ্যুত্থান। ঠিক 1 বছর আগে যে অভ্যুত্থানে জাতিকে দুঃসহ এক শাসন ব্যবস্থা থেকে মুক্তি এনে দিয়েছিল ছাত্র জনতা। গণজাগরণের বর্ষপূর্তির কর্মসূচি উদ্বোধনের আয়োজনে যোগ দেন প্রধান উপদেষ্টা। শিক্ষার্থীদের হাতে তুলে দেন শহীদদের স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হওয়া বৃত্তি। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক। অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, গণ অভ্যুত্থানের লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ। জানান, এখন থেকে প্রতি বছর পালন হবে অভ্যুত্থান দিবস, যাতে কোনো ফ্যাসিবাদ উৎখাতে আর 16 বছর অপেক্ষা করতে না হয়। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি, 16 বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। ডক্টর ইউনূস বলেন, সামনের পথ অনেক কঠিন, কিন্তু সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষী, জনগণ যখন জেগে ওঠে তাদের রুখে দিতে পারেনি কোনো অপশক্তি। এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস, গণজাগরণের মাসে, ঐক্যের মাসে। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠানমালার মাধ্যমে, এবং সেটা আমরা প্রতি বছর করব, যাতে স্বৈরাচার আবার কোন রকমের কোথাও মাথাচাড়া দিতে না পারে। ছাত্র জনতার বিপ্লব স্মরণে মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে উপাসনালয়ে শহীদদের স্মরণে প্রার্থনা, খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর সহ নানা আয়োজন। এর মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠুক। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। গণ অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক বিজয়ের বর্ষপূর্তি পালন করছে বিএনপি। এর অংশ হিসেবে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে দলটি। বিকেল 3টায় শুরু হয় মূল অনুষ্ঠান। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তৃতা করবেন। অনুষ্ঠানে শহীদ পরিবার আর আহত নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলের প্রতিনিধি, বুদ্ধিজীবী, সিনিয়র সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে শ্রদ্ধায় স্মরণ করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
তার কবর জিয়ারত শেষে জুলাই পদযাত্রা শুরু করে এই দলটি। পরে নেতারা বললেন মৌলিক সংস্কার করে তারপরেই যেতে চান নির্বাচনে। জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করেই গড়ে তোলা হবে নতুন দেশ। বছর ঘুরে ফিরল রক্তাক্ত জুলাই। কোটা আন্দোলন থেকে শুরু করে ধাপে ধাপে যা হয়ে ওঠে স্বৈরাচার বিরোধী আন্দোলন, অতঃপর 16 বছরের দুঃশাসনের অবসানে বিজয়ের হাসি। ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ। মঙ্গলবার রংপুরের পীরগঞ্জে সেই আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির সূচনা করল জাতীয় নাগরিক পার্টি। আমার ছেলে হত্যা করা যে অপরাধী, তাকে আইনের আওতায় এনে এখনো 1 বছর হয়ে গেল, কোনো বিচারে প্রকৃতি দেখা গেল না। সরকার আমার দাবি এনে আমার যেন সরকার যেন আমার দেখে, আমার ছেলে থেকে আমাকে দেখলি, আমাকে এখন কে দেখবি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই জুড়ে এই কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছতে চায় তার দল। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে এনসিপির অটল অবস্থানের কথাও জানান তিনি। জুলাই পদযাত্রা, যেটিকে আমরা বলছি দেশ গড়তে জুলাই পদযাত্রা, যে আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি, আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি, কিন্তু যে একটা নতুন দেশ গড়ার জন্য যে উদ্যম দরকার, এখন যেই আমাদের গঠনের জন্য, রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করা দরকার, সেই রাষ্ট্র গঠনের জন্যই আমরা মূলত এই জুলাই পদযাত্রা। একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে। গণহত্যার বিচার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আবারও নতুন সংবিধান রচনার দাবি জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন। বাংলাদেশের পুরনো যে সংবিধান, এই মুজিববাদী সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। এই সবকিছুর মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশ পুনর্গঠিত হবে। পরে পদযাত্রার অংশ হিসেবে গাড়ি বহন নিয়ে গাইবান্ধার অভিমুখে রওনা দেন এনসিপি নেতাকর্মীরা। যাত্রাপথে সংক্ষিপ্ত বিরতি দিয়ে বিভিন্ন জায়গায় স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন দলের নেতারা। দুপুরে গাইবান্ধা পৌঁছানোর পর শহীদ মিনার অভিমুখে পদযাত্রা শেষে নেতারা বলেন, মৌলিক সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে নির্বাচনে। জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করেই গড়ে তোলা হবে নতুন দেশ। স্বৈরাচারী আওয়ামী লীগ, তাদের বিচার অবশ্যই এই বাংলার মাটিতে হতে হবে। তাদের বিচার অবশ্যই আমরা নিশ্চিত করব, এবং নতুন বাংলাদেশের জন্য যে সংস্কার, রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনে যেতে হবে। শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয় নাই, কেউ গণ অভ্যুত্থান করে নাই। পদযাত্রা শেষে গাইবান্ধা থেকে আবারও রংপুরে ফিরে যান এনসিপি নেতাকর্মীরা। জুমাতুল বিদা, চ্যানেল 24, রংপুর। এনসিপির পদযাত্রা নিয়ে আমরা রিপোর্টে দেখছিলাম। আমাদের সহকর্মী জুমাতুল বিদা রংপুরে অবস্থান করছেন, চলে যাবো তার কাছে। বিদা, পদযাত্রা চলছে এবং জুলাই 30 তারিখ পর্যন্ত চলবে। এনসিপির এই পদযাত্রার মধ্য দিয়ে মানুষের সাথে সংযোগ স্থাপন হচ্ছে, এই মুহূর্তে কোথায় অবস্থান করছে? এই মুহূর্তে আবু সাইদ যেখানে শহীদ হয়েছেন সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে টাউন হল মোড়ের দিকে এবং হাবের যেই জায়গাটুকু, সেখানে তারা এই পদযাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং রাস্তার পাশে থাকা যে সাধারণ মানুষ রয়েছেন তাদের সাথে তারা কিন্তু গণসংযোগ রাখছেন, কথা বলছেন, তাদের অভিমত জানার চেষ্টা করছেন। এবং এই আশপাশের এলাকা যেই রয়েছে, এলাকার যারা সমর্থক রয়েছেন বলা চলে, কিংবা নেতাকর্মীরা রয়েছেন, সাধারণ মানুষ, সেই উৎসুক জনতাও কিন্তু এই পদযাত্রার সামনে এসে আসলে যুক্ত হয়েছেন এবং তারা নিজেদের জায়গা থেকে ভাবনার জায়গাটুকু আসলে তুলে ধরছেন, বলছেন যে তারা কি চান এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য তাদের যেই চিন্তা ভাবনা সেটিও তুলে ধরার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন যে ঢাকা সহ বিভিন্ন জেলা উপজেলা থেকে এই জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা তারা কিন্তু এখানে যুক্ত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নোভা থেকে শুরু করে সামান্তা, শারমিন এবং অন্যান্য যে নেতাকর্মীরা রয়েছেন, তাসলিম, যারা সবাই উপস্থিত হয়েছেন, নাহিদ থেকে শুরু করে নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, এবং তারা কিন্তু মানুষের দোরগোড়ায় যাওয়ার চেষ্টা করছেন এবং তাদেরকে বিচার, সংস্কার এবং সংবিধানকে নতুন করে রচনার যেই ভাবনাটুকু, এটি দোরগোড়ায় পৌঁছে দিতে চাচ্ছেন। এবং তারা বলছেন যে জুলাইয়ের এই বিশেষ ক্ষণে তারা মনে করিয়ে দিতে
চান যে জুলাই যোদ্ধা কিংবা সেই যে জুলাইয়ের আন্দোলন সেটি শুধুমাত্র কোনো সরকার পতনের আন্দোলন ছিল না, এটি ছিল নতুন বন্দোবস্ত এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের যেই প্রত্যয় সেটি শুভ সূচনা, এবং সেই প্রত্যয়টুকুকে তারা একসাথে নিয়ে সামনে এগিয়ে যেতে চায়। আমরা সকালে দেখেছি যে শহীদ আবু সাঈদের বাসায় কবর জিয়ারতের মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছে এই কর্মসূচি মাসব্যাপী, এবং সেইখানে যেই তথ্যটি আমরা জানতে পেরেছিলাম যে তার পরিবার বলেছিল এখনো বিচার নিশ্চিত হয়নি, সেই বিচারের দাবিটুকু কিন্তু অক্ষুণ্ণ রাখছে দলের নেতাকর্মীরা, এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই বিচার নিশ্চিত হবে তারা কিন্তু তাদের আন্দোলন শেষ পর্যন্ত চালিয়ে যাবে, সংগ্রামটুকু ধরে রাখবে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ বিদা। ধন্যবাদ আপনাকে। জুমাতুল বিদা আমাদেরকে জানাচ্ছিলেন এনসিপির জুলাই পদযাত্রার খবর, যেটি মাসব্যাপী চলবে। 2018 সালের একাদশ সংসদ নির্বাচন ছিল প্রহসনমূলক। রাতের ভোটের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালত তার জবানবন্দি রেকর্ড করার পরে নুরুল হুদাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এর আগে প্রহসনের নির্বাচন এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় 2 দফায় 8 দিনের রিমান্ডে ছিলেন তিনি। গত 22 জুন শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ এবং দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দিন আহমদ, কে এম নুরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়াল সহ 24 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে বিএনপি। আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিং এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, ভোটের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। আপাতত স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবছেন আইসি। ডক্টর ইউনূসের সাথে সিইসির বৈঠকের পর থেকেই রাজনীতির মাঠে ডালপালা মেলে নানা গুঞ্জন। আমিও এই সুযোগ্য সাক্ষাৎকারের মাধ্যমে আমিও বুঝতে পেরেছি। অবশেষে মঙ্গলবার বৈঠক প্রসঙ্গে মুখ খোলেন সিইসি। দাবি করেন এটি ছিল শুধুই সৌজন্য সাক্ষাৎ। পাশাপাশি ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। আমাদের প্রস্তুতি আছে একটু জানতে চেয়েছেন। আমরা বলছি যে আমরা প্রস্তুতি ফুল গিয়ারে নিচ্ছি। গাড়ির ফুল গাড়ি আছে না, 4টা গিয়ার একসাথে চলে, পাহাড়ের উপর উঠতে গেলে আমরা ফুল গিয়ার প্রস্তুতি নিচ্ছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি জানান, ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। তবে আপাতত পরিকল্পনা নেই স্থানীয় সরকার নির্বাচনের। মাননীয় প্রধান উপদেষ্টা স্থানীয় নির্বাচনের কথা বলছেন না, উনি তো জাতীয় নির্বাচনের কথাই বলছেন, এবং আমরা ওনার ওই কথার কেন্দ্র করেই, ওনার সেই কমিটমেন্টকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি জাতীয় নির্বাচনকে নিয়ে প্রস্তুতি। লন্ডনের ফেব্রুয়ারির কথা আসছে, এর আগে উনি এপ্রিলের কথা আসছে। ওর মধ্যে ওই দুইটা টাইম ফ্রেমকে সামনে রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি। সিইসি জানান, যথাসময়ে ঘোষিত হবে জাতীয় নির্বাচনের তফসিল। তারিখ এবং শিডিউল আপনারা যথাসময়ে পাবেন, জানতে পারবেন, এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন। মির্জা রাকিব, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে বিএনপি আয়োজিত অভ্যুত্থান, শোক এবং বিজয়ের বর্ষপূর্তি সেমিনার চলছে। এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাব সেখানে। শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, 2024 সালে 5ই আগস্ট ফ্যাসিস্ট পলায়নের পরক্ষণে আমার দেওয়া প্রথম বক্তব্যে আমি শহীদ পরিবারের মায়েদের এবং সন্তান স্বজনদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কয়েকটি কথা বলেছিলাম। ফ্যাসিস্ট পতনের বছর পূর্তি অনুষ্ঠান শহীদ পরিবারের সদস্যদের সম্মানে আমি আবারও খুব সংক্ষেপে আমার 5ই আগস্টের দেওয়া 1 বছর আগে সেই বক্তব্যটির দু একটি কথা উল্লেখ করতে চাই। সেদিন আমি বলেছিলাম, গণ অভ্যুত্থানে যারা তাদের প্রিয় সন্তান হারিয়েছে, বিজয়ের ঐতিহাসিক এই মুহূর্তে আমি সেই সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। গত 15 বছরের ফ্যাসিবাদী শাসনকালে এইভাবে অনেক সন্তান তাদের প্রিয়তম পিতা হারিয়েছেন, অনেক স্ত্রী হারিয়েছেন তাদের প্রিয়তম স্বামীকে।
গুম খুন অপহরণ করে অসংখ্য মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে। আপনাদের সন্তান স্বজনদের শহীদ মৃত্যু আর ত্যাগ তিতিক্ষায় 5ই আগস্ট আরেকটি বিজয় দেখেছে বাংলাদেশ। শহীদ পরিবারের সম্মানিত সদস্যগণ, 24-এর গণ অভ্যুত্থানে আপনার প্রিয়জন দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। একজন শহীদ শুধু আপনার স্বজন নয়, তিনি জাতির গৌরব, তিনি মুক্তিকামী মানুষের প্রেরণা। সুতরাং আপনাদের স্বজন হারানোর বেদনা, আপনাদের সহ্য শক্তি, সংগ্রাম এবং সাহসের প্রতি গণতান্ত্রিক জনগণের পক্ষ থেকে আবারও জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। শহীদ পরিবারের সম্মানিত মায়েরা এবং প্রিয় ভাই ও বোনেরা, আজ আপনাদের সামনে আমি এবং আমরা সবাই আবারও একটি প্রত্যয় ব্যক্ত করতে চাই। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে যেমন বাংলাদেশ বলে তিনি 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে বীর শহীদদেরকেও বাংলাদেশ কখনোই ভুলবে না। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থাপনা, সড়ক কিংবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামকরণের ইচ্ছে আমাদের আছে। প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, এতক্ষণ আলোচনায় ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামের পূর্বাপর, জনগণের আত্মত্যাগ এবং বর্তমানের করণীয় সহ নানা বিষয় সম্মানিত আলোচকগণ বিস্তারিত বক্তব্য বা তাদের মতামত উপস্থাপন করেছেন। আলোচকদের বক্তব্যে যে সকল বিষয় উঠে এসেছে সেসব বক্তব্য আমি পুনরুল্লেখ করতে চাই। তবে দেশ এবং জনগণের স্বার্থে যারা বিভিন্নভাবে আত্মত্যাগ করেছে তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি শুধু আমাদের কিছু ভাবনা এবং পরিকল্পনা আপনাদের সামনে এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরতে চাই সংক্ষেপে। দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য করেছেন, আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম। জুলাই আগস্ট জুড়ে হওয়া গণহত্যার জন্য দায়ী শেখ হাসিনা, আর তাই তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছেন চিফ প্রসিকিউটর। হাসিনা ছাড়াও আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধেও অভিযোগ গঠনের আবেদন করা হয়। এদিন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দাবি করেন শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচারে সোমবার সকাল 11:30টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর কার্যক্রম শুরু হয়। এদিন এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর। প্রাণঘাতী চাইনিজ রাইফেলের শুনানিতে তাজুল ইসলাম বলেন, জুলাই আন্দোলন দমনে সারা দেশে 3,05,311 রাউন্ড গুলি ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় 95,313 রাউন্ড তাজা বুলেট। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ মামুনের ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ও নির্দেশনার আলোকে আন্দোলনকে দমন করার সর্বাত্মক প্রচেষ্টার অংশ হিসেবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে গুলি করার যে নির্দেশনা দেয়া হয়, শেখ হাসিনা, কামাল ও মামুনের নির্দেশে সারা দেশে পদ্ধতিগতভাবে হত্যাযজ্ঞ চালানো হয় বলেও জানান তাজুল ইসলাম। যেটা অপরাধ বাংলাদেশে সংগঠিত হয়েছে এবং যে চার্জগুলো আমরা এনেছি এটা পুরোটাই ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক, যেটা কোয়ালিফাই করে অ্যাজ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। সো মাই আমার হাম্বল প্রেয়ার, এই 5টি চার্জ যেটা আমরা এই 3জন অ্যাকিউজডের বিরুদ্ধে এনেছি তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে তাদের বিচারে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আইনজীবী বলছেন, নির্দোষ প্রমাণ করে নজির করতে চান তিনি। আমি আমার এই ক্লায়েন্ট যাতে এই মামলা থেকে অব্যাহতি পায়, যদি অব্যাহতি আজকের আগামী প্ল্যানের কোর্ট নাও দেন, আমার চেষ্টা থাকবে, আপনার চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমার থাকবে। এদিনও কাঠগড়ায় নিশ্চুপ ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মামলার এই পর্যায়ে কোনো বক্তব্য না দেওয়ার কথা ট্রাইব্যুনালকে জানান তার আইনজীবী। আগামী সোমবার এই মামলার বিচারের জন্য ফের বসবে ট্রাইব্যুনাল।